শেখ হাসিনার এই স্টেটমেন্টটা ফেলে দেবার মতো না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকালকে উনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করবার ষড়যন্ত্র হচ্ছে। চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, যেটাতে উনি রাজি হন নাই বলি পশ্চিমারা ওনার উপরে অনেক খ্যাপা, নামটাম বলেন নাই, একটা সাদা রাষ্ট্রের কথা, শ্বেতাঙ্গ রাষ্ট্রের কথা বলেছেন যে তারা বেস চেয়েছে, বেস দেয় নাই। এখানে কৌশলে বাংলাদেশকে রাজি করিয়ে এখানে রোহিঙ্গা ঢুকানো হয়েছে। ডক্টর ইউনূস ইউরোপ আমেরিকার দালালি করে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ করার সুযোগ দিলেন, এই সকল নাটক বন্ধ করে ইউনূস সরকারকে আমরা সতর্ক করছি। এই মানবিক করিডোর নামে যে করিডোর দিয়ে 1,13,000 রোহিঙ্গা ঢুকিয়েছে, যে খ্রিস্টান ইহুদিরা মুসলিমদের এত অপছন্দ করে, তারা মুসলিম রোহিঙ্গাদের কেন খাবার দেয়, অর্থ দেয়, বাজেট দেয়, এনজিও দেয়, একবার জিজ্ঞাসা করেছেন কেন তারা দিচ্ছে? আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা, এটা হাসিনা বলতেছে, গোলাম মাওলা রনি বলতেছে, নবনীতা বলতেছে, পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে। শুনেন হাসিনা কি বলে। তারা বলছে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ভেসে আসেনি, আওয়ামী লীগ কারো পরগাছা না, আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি, ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে, এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি, খুনি ইউনূসের বিচার করতে হবে আমাদের। আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে। 2024-25 অর্থ বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকার বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ মোট 321 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। এই পরিমাণ অর্থ পরিশোধ প্রায় গত অর্থ বছরের 2023 থেকে 24 পুরো বছরের সমান, যেখানে মোট 337 কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। অর্থাৎ চলতি অর্থ বছরের মাত্র 3/4 সময়ে ঋণ পরিশোধের অঙ্ক প্রায় আগের বছরের মোট পরিশোধের সমান হয়ে গেছে। প্রথমত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দুজন স্পিকার আছেন, একজন হচ্ছেন ওনার প্রেস সচিব শফিকুল সাহেব, আরেকজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব। দুজনের কথাবার্তা যখন দুই রকম হয়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, উমা প্রথমে তো একটা কথা চলে আসে, যখন বাংলাদেশের জনগণ রিয়েকশন দেয় তখন সাথে সাথে তারা কথা বদলাই ফেলে। যেমনটা এপিএস আসিফের যে এপিএস ছিল, তাকে প্রথমে আমরা দেখলাম যে এখান থেকে বরখাস্ত করা হয়েছে, এরপরে শুনলাম সে নিজে নাকি আপনার পদত্যাগ করছে। হ্যাঁ, এগুলো মানুষের বিভ্রান্ত ছড়ায়, বাট আমাদের ইস্যুটা আজকে অন্য জায়গায়। আপনি যদি বলেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথে সবচেয়ে বড় বাধার নাম কি? বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ, চলমান যে রাজনীতি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আমরা সংক্ষেপে করে ক্ষেত্রে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিও। শেখ হাসিনার এই স্টেটমেন্টটা ফেলে দেবার মতো না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকালকে উনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ মিলিয়ে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র করবার ষড়যন্ত্র হচ্ছে। চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, যেটাতে উনি রাজি হন নাই বলি পশ্চিমারা ওনার উপরে অনেক খ্যাপা, নামটাম বলেন নাই, একটা সাদা রাষ্ট্রের কথা, শ্বেতাঙ্গ রাষ্ট্রের কথা বলেছেন যে তারা বেস চেয়েছে, বেস দেয় নাই, বেস দিলে উনি আবার ক্ষমতা আসতে পারতেন। তো বেসের আলোচনাতে যাব না, প্রথম আলোচনাতে থাকবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে বাংলাদেশের একটা অংশ, বান্দরবন, পার্বত্য চট্টগ্রাম এই অংশ এবং বার্মার কিছু অংশ মিলিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করবার চক্রান্ত হচ্ছে পূর্ব তিমুরের মতো। এখন ইন্টারেস্টিং হলে তাহলে পূর্ব তিমুরটা কি, এখানে কি হয়েছে সেটা বোঝা দরকার। পূর্ব তিমুর হচ্ছে, আপনারা যদি মানচিত্র দেখেন, এটা ইন্দোনেশিয়ার যে বড়, ইন্দোনেশিয়ার তো প্রচুর আইল্যান্ড আছে, একটা আর্কোপিলাগো স্টেট বলে আর কি, এবং খুব লম্বাটে আর কি দেখবেন যে। তো সেখানে তিমুর আইল্যান্ডস বলে একটা মানে গুচ্ছ দ্বীপমালা আছে আর কি তিমুর, তার পূর্বাংশকে ইস্ট তিমুর লেস্তে বলে আর কি। তো তারা ঐতিহাসিকভাবে 16th সেঞ্চুরি থেকে আপনার পর্তুগিজ কলোনি ছিল, 200-250 বছর পর্তুগিজ কলোনি ছিল। তারপর ইন্দোনেশিয়া এটাকে অ্যানেক্স করে 75-76 সালের দিকে, যেটা এরপরে স্বাধীনতার আন্দোলন এখানে শুরু হয় অনেক বছর থেকে। 2002-তে ফাইনালি ইস্ট তিমুর স্বাধীন হয়ে যায় ইন্দোনেশিয়া থেকে, এবং এটার পুরো প্রসেসের সাথে আসলে পশ্চিমারা জড়িত।
জাতিসংঘ স্পন্সার্ড এখানে আইন করা হয়েছে, ইন্দোনেশিয়াকে বাধ্য করা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হয়েছে, এখানে আমেরিকার বেইজ আছে, এখনও আমেরিকার ডলার এবং ল্যাঙ্গুয়েজ দুইটাই খুব ডমিনেন্টলি এখানে ইউজ হয়। এবং তার লোকেশন যদি দেখেন, আমেরিকার ইন্ডো প্যাসিফিক পলিসি যদি আপনার কাছে পরিষ্কার থাকে, আপনি বুঝবেন যে ইস্ট তিমুরটা সিম্পলি একটা মানে জিওপলিটিক্যাল ভেরি স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা পশ্চিমারা বিশেষ করে নেটো ফোর্সরা মনে করেছে তাদের নিয়ন্ত্রণে থাকা দরকার, তাই জায়গাটা তারা আলাদা করে ফেলেছে। এবং এটা সাইজে ধরেন বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, 5,000-6,000 স্কোয়ার বর্গ মাইল, জনসংখ্যাও কম, 13-14 লাখ জনগোষ্ঠী, 97% হচ্ছে খ্রিস্টান, তারা ক্যাথলিক। এই মানুষগুলো অধিকাংশ হচ্ছে ঐতিহাসিক যে ওই অঞ্চলের বিভিন্ন আইল্যান্ডে বাস করা মানুষ, যাদেরকে ইন্ডিজিনাস ধর্মের অনুসারী লোকদেরকে আমরা বলতে পারি। সাডেনলি 2002 সালে এসে 97% মানুষ খ্রিস্টান হয়ে গেল কীভাবে? একটা হচ্ছে যে আপনি পর্তুগিজ কলোনি, একটা বড় জায়গা, যে পর্তুগিজরা ধরেন ব্রাজিল দখল করে তো ব্রাজিলের খ্রিস্টান বানায় ফেলছে, পুরো জনগোষ্ঠী ইন্ডিজিনাস যে জনগোষ্ঠী ছিল তাদেরকে খ্রিস্টান কনভার্ট করে ফেলছে। তো এটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে স্বাধীন হওয়ার পরেও, ইন্দোনেশিয়ার সাথে থাকার পরেও এখানে খ্রিস্টান মিশনারি এনজিওগুলো খুব ব্যাপকভাবে কাজ করেছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় আপনার ওদের চার্চ করা, তারপরে সামাজিক সুযোগ সুবিধা দেওয়া, এগুলো করেছে, এগুলো করে তারা লোক কনভার্ট করেছে। একই রকম একটা ঘটনা, যদিও আওয়ামী লীগের সভানেত্রী এটা বলেন নাই, কিন্তু গত মানে ইস্তিমরিরও পরের ঘটনা, এরকম একটা ঘটনা ঘটেছে দক্ষিণ সুদানে। সুদান হচ্ছে টেরিটরির দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র ছিল আফ্রিকার। সেখানেও সুদানের একটা অংশকে 2011 সালে আলাদা করে ফেলা হয়, এবং সেখানে একই রকম পশ্চিমারা হেভিলি ইনভলভ ছিল, এবং একই স্ক্রিপ্টগুলো দেখবেন যে পূর্ব তিমুরের যে স্ক্রিপ্ট, একই স্ক্রিপ্ট সেখানে আমরা দেখেছি। বর্তমানে দক্ষিণ সুদানের জনগোষ্ঠী হচ্ছে 1,10,00,000 মতো, বিশাল ভূখণ্ড, 2.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের 5টা বাংলাদেশের সমান, যদিও খুব প্রোডাক্টিভ ল্যান্ড না, মরুভূমি আছে প্রচুর। জনগোষ্ঠীর 51% খ্রিস্টান। চারপাশে কিন্তু ডমিনেন্ট মুসলিম কান্ট্রি, সুদান আছে, আরও কেনিয়া আছে, তারপরে কঙ্গো আছে, অ্যাঙ্গোলা আছে সম্ভবত, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, একদম কেন্দ্রে একটা ল্যান্ডলক কান্ট্রি যদি আফ্রিকার ম্যাপের মধ্যে দেখেন সাউথ সুদানকে। আর সুদান তো একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র, সেখানে 51% হচ্ছে বর্তমান দক্ষিণ সুদানের জনগোষ্ঠী খ্রিস্টান। এবং এটাকে কেন আলাদা করতে হয়েছে? এটা করতে হয়েছে হলো তেলের কারণে। তেলের উপরে ভাসছে পুরো সাব সাহারান আফ্রিকান রিজিয়নে 3য় বৃহত্তম তেলের মজুদ হচ্ছে দক্ষিণ সুদানে। অতএব একটা সাউথ সুদান, একটা বড় মুসলিম রাষ্ট্র, এত পাওয়ারফুল থাকবে, প্রচুর তেল প্রডিউস করবে, সেটা অবশ্যই পশ্চিমাদের জন্য, যারা বাংলা পৃথিবীর জিওগ্রাফি নিয়ন্ত্রণ করতে চায়, তাদের জন্য এটা কৌশলগতভাবে ভালো কারণ মনে হয় নাই। আর রাষ্ট্রের তো ফেলিওর আছেই, খার্তুমের যে সরকার ছিল, মিলিটারি শাসন ছিল, তারা সবাইকে নিয়ে যে রাষ্ট্র করতে হয় সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা জনগোষ্ঠীকে আলাদা করে ফেলেছে, বৈষম্য করেছে, অধিকার দিতে ব্যর্থ হয়েছে। এই সুযোগটা বাহিরের লোকজন কাজ করেছে, এবং একইভাবে সেখানেও শত শত ইউরোপীয় এবং আমেরিকান পশ্চিমা খ্রিস্টান মিশনারি এনজিওগুলো বিভিন্ন নামে বেনামে তারা সেখানে কাজ করেছে এবং মানুষদেরকে কনভার্ট করেছে খ্রিস্টানিটিতে। তো দুইটা রাষ্ট্রের বাস্তবতা দেখেন, দুইটা রাষ্ট্র কিন্তু গরিব রাষ্ট্র, ফাইন্যান্সিয়ালি কিন্তু খুব ভালো অবস্থায় নাই, যেহেতু সে ল্যান্ডলক কান্ট্রি, সে তো তেল রপ্তানি পর্যন্ত করতে পারছে না, ভেরি এক্সপেন্সিভ অপশন। আগে সুদানকে টাকা দিতে হইতো খার্তুমের মাধ্যমে, তারপরে হচ্ছে এটা তেল পাইপলাইন দিয়ে এটা এক্সপোর্ট হইতো, কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে তাদের নিজস্ব যুদ্ধ এগুলোর ব্যাপারে। এখন আসি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। বাংলাদেশের সাথে 7টা প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত আছে, 7 সিস্টার্স বলে বাংলাদেশের সাথে। ভারতের যে রাজ্যগুলো আছে, সম্ভবত 24টা রাজ্য আছে ভারতের, তার ভিতরে 7টার সাথে বাংলাদেশের সীমান্ত আছে। তার ভিতরে পশ্চিমে হচ্ছে একটাই, পশ্চিম বাংলা। আর যদি উত্তর থেকে ধরেন তাহলে আপনার পঞ্চগ্রাম, কুড়িগ্রাম থেকে নিচে হচ্ছে বাকি রাজ্যগুলোর অবস্থান। এবং আমাদের যে বান্দরবন এবং রাঙামাটির যে পার্বত্য চট্টগ্রামের যে সীমানা আছে, এখান থেকে যদি উপরের দিকে যেতে চান, শুরুতেই হচ্ছে আপনার পূর্বে হচ্ছে আমার মিজোরামের সীমান্ত আছে, ভারতের মিজোরাম রাষ্ট্রের বড় সীমান্ত আছে। তারপরে হচ্ছে আপনার মণিপুরের সীমান্ত আছে, উপরে মেঘালয় আছে আপনার, সেই মৌলভীবাজার সুনামগঞ্জ অঞ্চলের সাথে দেখবেন যে মেঘালয়ের সীমান্ত আছে। ভারতে 4টা রাজ্যে খ্রিস্টান পপুলেশন হিউজ, 4-5টা রাজ্যে, তার ভিতরে 3টাতে হচ্ছে মেজরিটি। তার ভিতরে দেখেন মিজোরামের 86% জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান, এবং আমাদের সাথে তার বাউন্ডারি আছে মিজোরামের সাথে, আপনার বান্দরবন রাঙামাটির সাথে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মেঘালয়ের জনগোষ্ঠীর 75% হচ্ছে খ্রিস্টান। মেঘালয় কোথায়? ওই যে আপনার সিলেট, মৌলভীবাজারের সুনামগঞ্জের ওই কোনায় মেঘালয়ের পাহাড়ের সাথে তাদের বাংলাদেশের সীমান্ত আছে, লম্বা সীমান্ত আছে। তারপরে হচ্ছে নাগাল্যান্ডের 87% হচ্ছে খ্রিস্টান। এরপরে হচ্ছে মণিপুরের 42% হচ্ছে খ্রিস্টান। কদিন আগে আপনারা দেখেছেন, গত বছর মণিপুরে খ্রিস্টান মাইনরিটিদের উপরে ব্যাপক আক্রমণ, খুন খারাপি, ধর্ষণের ঘটনা ঘটেছে। এরপর হচ্ছে অরুণাচল, একদম উপরে, তার 30% হচ্ছে খ্রিস্টান। তাহলে দেখেন যে ভারতের এই 7 রাজ্যের 5টা রাজ্যের সাথে, যাদের আমাদের সাথে সীমানা আছে কোনো না কোনো ফর্মে অথবা কানেক্টিভিটি আছে, সেখানে খ্রিস্টান মেজরিটি পপুলেশন হয়ে গেছে কয়েকটা রাজ্যে।
শুধু বাকি আছে ত্রিপুরা এবং আসাম। তো সেই বাস্তবতা যদি চিন্তা করেন, আমাদের বাস্তবতা কি, আমাদের হিল ট্রাক্সের অবস্থা কি? বাংলাদেশ সরকারের তথ্য মোতাবেক কোনো সলিড কোনো ইনফরমেশন নাই। আমরা জানি না যে আসলে হিল ট্রাক্সে আমাদের কি পরিমাণ আদিবাসীরা, পাহাড়িরা খ্রিস্টান হয়ে গেছে। এবং এমনও শুনেছি মুসলমান হিন্দু পরিবারের সদস্যরাও ওখানে ব্যাপক হারে খ্রিস্টান হচ্ছে সুযোগ সুবিধার জন্য, নাগরিক সুযোগ সুবিধার জন্য। পাহাড়ের সেই যেখানে মানে দুর্গম গিরিপথ, সেখানে যাবার রাস্তা নাই, পথ নাই, সেখানে খ্রিস্টান মিশনারিরা গিয়ে রাস্তা করে দিয়েছে, বাসা করে দিয়েছে, হাসপাতাল তৈরি করেছে, গির্জা করেছে। যে ভাষায় কথা বলে মাত্র 300 লোক, সেই ভাষাতেও বাইবেলের অনুবাদ করে দেওয়া হয়েছে, ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে। এই লেভেলে এনজিওরা নামে বেনামে মিশনারি কাজ করছে বাংলাদেশে। এবং বিশাল জনগোষ্ঠী ধরে নেওয়া হচ্ছে আমাদের নন বাঙালি যে জনগোষ্ঠী আছে তাদের মেজরিটি ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে আমাদের হিল ট্রাক্সে, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, এই জায়গাগুলোতে। এখন এই পুরোটা যোগফলের কনসিকুয়েন্স কি? আপনি যদি ভারতের সীমানা ধরে চিন্তা করেন, যেগুলো খ্রিস্টান মেজরিটি হয়ে গেছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অংশ। এরপরে হচ্ছে বার্মার অংশটা যোগ হচ্ছে এখানে, যেখানে রাখাইনকে অলরেডি জেনোসাইডের তত্ত্বাবধানে অলরেডি খালি করে ফেলা হয়েছে। অতএব সেই বাস্তবতায় যদি ইস্ট তিমুর এবং দক্ষিণ সুদানের অভিজ্ঞতা আমরা সামনে রাখি, শেখ হাসিনার এই স্টেটমেন্টটা ফেলে দেবার মতো না। বিভিন্ন কারণে আমরা তাকে পছন্দ করি না। বাংলাদেশের স্বৈরশাসন কায়েমের নায়ক তিনি, নায়িকা তিনি এই দেশটাকে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। কিন্তু অনেক সময় খারাপ লোকদের কাছ থেকেও ভালো কিছু জিনিসের আইডিয়া পাওয়া যায়। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের নাগরিক হিসাবে এটা বিবেচনার দাবি রাখে যে আসলে বান্দরবনের যে সাম্প্রতিক যে সংকটগুলো চলছে, সেই সংকটগুলোকে সামনে রেখে শেখ হাসিনার মন্তব্য এবং দুনিয়ার অন্যান্য জায়গাতে যেগুলো হয়েছে সেগুলো মাথায় রেখে সিরিয়াসলি ভাবা দরকার যে চিটাগং হিল ট্রাক্সের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এর আগে আমরা দেখেছি, আপনি দেখেন এই যে মানে কুকি চীন যে জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে, তাদের ট্রেনিংয়ের ব্যাপারে তো আমরা বললাম যে তারা মিজোরামে ট্রেনিং নিয়েছে। শতাধিক লোক মিজোরামে গিয়ে ট্রেনিং নিয়েছে। মিজোরামে কারা তাদেরকে ট্রেনিং দিয়েছে? মিজোরামের কি ইন্ডিয়ান সরকার তাদেরকে ট্রেনিং দিয়েছে, না ওখানকার খ্রিস্টান জনগোষ্ঠী তাকে ট্রেনিং দিয়েছে? ট্রেনিং দিয়ে তারা আসলে কী করতে চায়? ভারত যদি এদেরকে দিয়ে বান্দরবন, রাঙামাটিকে অস্থির করতে চায়, এটার বেনিফিট কি আসলে সে নিতে পারবে লং টার্মে? এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো আমাদেরকে করা দরকার। আমাদের কাছে যেহেতু তথ্যের ঘাটতি আছে, আমরা কোনো কনক্লুশনে এই মুহূর্তে পৌঁছতে পারছি না। এবং এর আগের ঘটনা তো আমরা জানি, শান্তি বাহিনীকে দিয়ে কী করানো হয়েছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, যেটা এখন অনেকটা ডাউন হয়ে গেছে। কিন্তু ডিফারেন্ট ফর্মে এই সংকটগুলো কিন্তু পার্বত্য চট্টগ্রামে রয়ে গেছে। এখন করণীয় কি? এটাতে একটা সলিড সলিউশন আসতে হবে, কারণ এই মানুষগুলো বাংলাদেশের নাগরিক। পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি জনগোষ্ঠীগুলো আছে, যে গোত্রগুলো বাস করে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সংবিধান মোতাবেক তার সংস্কৃতি, ভাষা, ধর্ম, তার যে অধিকার আছে সব কিছু ভোগ করবার শতভাগ ন্যায্য অধিকার তার আছে এবং তাকে সে অধিকার দিতে হবে কোনো না কোনো ফর্মে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা মনে করি করণীয় হচ্ছে এই জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে হবে। তাকে প্রয়োজনে অ্যাফার্মেটিভ ডিসক্রিমিনেশনের মাধ্যমে, মানে ইতিবাচক বৈষম্য করে তার পক্ষে, ধরেন সে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য না, সে একটা স্কুলে ভর্তি হওয়ার যোগ্য হয়নি এখনও, তারপরে তাকে ভর্তি করানো, সে ক্লাসে পাশ করতে পারছে না, তারপর তাকে পাশ করিয়ে দেওয়া, তাকে মূলধারায় নিয়ে আসা, তাকে শিক্ষা চাকরি উপযোগী করা, তাকে ব্যবসার প্রণোদনা দেওয়া, তাকে তারা খুবই মানে অবর্ণনীয় জীবনযাপন করেন, তাদেরকে ভালো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেওয়া। তারা যদি সমতলে থাকতে চায়, তারা যদি রাজি হয়, তাহলে সমতলে ভালো আবাসযোগ্য বা থাকার জায়গা তাদেরকে করে দেওয়া দরকার। তারা যদি পাহাড়ে থাকতে চায়, যেভাবে থাকতে চায়, তাদেরকে কমিউনিটি ওয়াইজ তাদেরকে সেভাবে থাকার জন্য সবচেয়ে সুন্দর বন্দোবস্ত করে দেওয়া দরকার। তাদের নিরাপত্তা সেফগার্ড করা দরকার। তাদের ছেলেমেয়েদেরকে ভালো স্কুল কলেজে এনে বোর্ডিংয়ে রেখে লেখাপড়া করে জীবন মান যেন উন্নয়ন করা যায় আগামী 5 বছর, 10 বছর, 15 বছরে। পার্বত্য চট্টগ্রামের কোনো গোত্রের ছেলেমেয়েরা পিছিয়ে পড়া থাকতে পারবে না। তারা সবাই বাংলাদেশের মূলধারায় আসতে পারতে হবে। এটাই হলো সমাধান, যে তাদেরকে মূলধারার নাগরিক করে ফেলতে পারাটা। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে যে বিদেশি এনজিও এবং মিশনারি কর্মকাণ্ড চিটাগং হিল ট্রাক্স থেকে শতভাগ বাতিল করে দিতে হবে। এদের লাইসেন্স বাতিল করে দিতে হবে, এদের কর্মকাণ্ড বাতিল করে দিতে হবে এবং এই জনগোষ্ঠীকে বুঝাইতে হবে আপনার যে নাগরিক সুযোগ সুবিধা সেটা বাংলাদেশ রাষ্ট্র এনশিওর করবে। কোনো বিদেশির মাধ্যমে এই সুযোগ সুবিধা আমাদের নাগরিকদেরকে আমরা দিব না, কারণ এটা শুধু বিদেশিদের সুযোগ সুবিধা দেওয়ার বিষয় না, এখানে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িয়ে আছে। অতএব এই দুইটা জিনিস যে কোনো মূল্যে আমাকে করতে হবে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন।
এই ঘটনাগুলোর মধ্য দিয়ে যেটা হচ্ছে, গোত্রের এবং বিভিন্ন যে ট্রাইবাল পিপল আছে তাদের সাথে রাষ্ট্রের দূরত্ব তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এবং অন্য তৃতীয় ফোর্স তাদেরকে ভুল বুঝাবে, বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তুলবে, অস্ত্রের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, বিচ্ছিন্নতাবাদীদের কথা বলবে। এই ব্যাপারে তাদের সাথে নেগোশিয়েট করা, আলোচনা করা, ডায়ালগ করা, তাদেরকে বোঝানো যে আপনার বেটার অপশন হচ্ছে এটাই, যে আপনি বাংলাদেশের সাথে থাকবেন, আপনার সকল সুযোগ সুবিধা এটার মাধ্যমে অর্জিত হবে এবং সেটা অর্জন করা সম্ভব। বাংলাদেশ সরকারকে সেই আস্থা অর্জন করতে এখানে কৌশলে বাংলাদেশকে রাজি করিয়ে এখানে রোহিঙ্গা ঢুকানো হয়েছে। ডক্টর ইউনূস ইউরোপ আমেরিকার দালালি করে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ করার সুযোগ দিলেন, এই সকল নাটক বন্ধ করে ইউনূস সরকারকে আমরা সতর্ক করছি। এই মানবিক করিডোর নামে যে করিডোর দিয়ে 1,13,000 রোহিঙ্গা ঢুকিয়েছে, যে খ্রিস্টান ইহুদিরা মুসলিমদের এত অপছন্দ করে, তারা মুসলিম রোহিঙ্গাদের কেন খাবার দেয়, অর্থ দেয়, বাজেট দেয়, এনজিও দেয়, একবার জিজ্ঞাসা করেছেন কেন তারা দিচ্ছে? যে মুসলিমদেরকে এত অপছন্দ করে সেই মুসলিম রোহিঙ্গাদের আমরা বাংলাদেশের নাগরিকরা জায়গা দিতে চাচ্ছি না, সেখানে কেন ইহুদি খ্রিস্টানরা তাদেরকে অর্থায়ন করছে? ভালো করে শোনেন। আজকে এই দক্ষিণ এশিয়ায় ইহুদিরা খ্রিস্টানরা তাদের প্রতিনিধিত্ব চায়, তাদের একটা জায়গা চায়, একটা খ্রিস্টান রাষ্ট্র চায়, একটা ইহুদি স্টেট চায়, তাদের মতো করে একটা জায়গা চায়। এই জায়গাটা হলো রাখাইন। এই রাখাইনে যে রোহিঙ্গা মুসলিমরা রয়েছে তাদেরকে এখান থেকে বের করে মুসলিম শূন্য করতে পারলে তাদের সেই স্বপ্নের রাষ্ট্র তারা পেয়ে যায়। শুরু কিন্তু করেছিল বুদ্ধদের দিয়ে, মুসলিমদের নিধনের মধ্য দিয়ে। সেই মনে আছে যে গেরুয়া বুদ্ধ কাপড় পরে তারা মুসলিমদেরকে কচুকাটা করছিল? তারা সেদিন না বুঝে মুসলিমদের বিতাড়িত করেছিল। আপনাদের মনে আছে জান্তা সরকার কি বিভৎস আচরণ করেছিল? ঘটনা উল্টে গেছে। সেই জান্তা সরকার এখন জায়গা দিতে চায় ঘটনা বুঝতে পেরে। আর খ্রিস্টানরা, ইহুদিরা, ইউরোপের আমেরিকা যারা আছে তারা চায় মুসলিমরা এখান থেকে বের হয়ে যাক। একটা গোয়াল ঘর, একটা খামার, এখানে কিছু গরু আছে, আপনি যাই ওইখানে দরজা না খুলে গরুগুলোকে যদি মারতে থাকেন বা ছাগলগুলোকে যদি মারতে থাকেন, ওই গরু বা ছাগলগুলো ওখান থেকে বের হবে? কখনো বের হবে না। উল্টো আপনাকে ঢিস দিয়ে আপনাকে মারার চেষ্টা করবে। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ক্ষেত্রে একই হয়েছে। ওইখানে যদি বাংলাদেশ একটা দরজা না খুলে দিত, স্পেস না দিত, রোহিঙ্গারা ওখানেই টিকে থাকতো, ওখানেই লড়াই করতো, তাদের নিজের জমির মালিকানা নিজেরাই রাখতে পারতো। এখানে কৌশলে বাংলাদেশকে রাজি করিয়ে এখানে রোহিঙ্গা ঢুকানো হয়েছে। শেখ হাসিনাকে রাজি করেছে, বর্তমান ইউনূস সরকারকে রাজি করেছে। রোহিঙ্গাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছিলেন। 1977 সালে সম্ভবত উনি বলেছিলেন 7 দিনের মধ্যে রোহিঙ্গা ফেরত নিতে হবে, না হলে আমরা কিভাবে রোহিঙ্গাদের ওইখানে পুনর্বাসন করব এটা আমরা জানি। 7 দিনের মধ্যে সকল প্রস্তুতি নিয়েছেন, যুদ্ধ ভাব। এর মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করেছিল মায়ানমার। আজকে মায়ানমারের সরকার কেন বলছে রোহিঙ্গাদের ফেরত নিতে চায়, আর কেন রাখাইন থেকে রোহিঙ্গারা উল্টা বের হয়ে আসছে, কেন মানবিক করিডোরের নামে নাটক করছে? ডক্টর ইউনূস ইউরোপ আমেরিকার দালালি করে রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ করার সুযোগ দিলেন, এইটা শুধুমাত্র খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠায় ইউরোপ আমেরিকা তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এই সহজ ব্যাকরণটি যে বুঝছে না তাদেরকে আমরা বোঝাতে পারবো না। এটা কোনো মানবিক করিডোর না, এটা রাখাইনকে মুসলিম শূন্য করার একটা করিডোর। এই সহজ কথাটি বাংলাদেশের নাগরিকদের বুঝতে হবে। আমাদেরকে অনেকে অপছন্দ করতে পারেন, রাজনৈতিকভাবে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের এই সত্যগুলো যত দ্রুত অনুধাবন করবেন তত ভালো হবে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম রোহিঙ্গা নারী ও শিশুদেরকে আলাদা করে রাখেন, রোহিঙ্গা পুরুষদেরকে অস্ত্র দেন, প্রশিক্ষণ দেন, নারী এবং শিশুরা থাকবে জিম্মি হয়ে, পুরুষরা যাবে তাদের ভূমি উদ্ধারে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি তাদেরকে সহযোগিতা করবে, প্রশিক্ষণ দেবে এবং সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজ ভূমি উদ্ধার করবে। কখনো এই পলিসি বাস্তবায়ন করতেছেন? শক্ত হওয়া ছাড়া সম্ভব না। আমাদের পার্বত্য অঞ্চলের জমি উজাড় হয়েছে, বন উজাড় হয়েছে, বনভূমি শূন্য হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আজকে সেন্ট মার্টিন নিয়ে নতুন তত্ত্ব দিচ্ছে। রেজওয়ানা ম্যাডামকে বলবো নাটক বন্ধ করেন। আপনারা কাদের অ্যাডভোকেসি করছেন, কি উদ্দেশ্য আছে, এগুলো বোঝা বাকি নাই। সেন্ট মার্টিনকে বা কোনো অঞ্চলকে আপনার রক্ষা করতে হবে না, প্রকৃতি তার নিজ নিয়মে নিজেকে রক্ষা করবে। ওইখানে কুকুরকে বিরিয়ানি খাওয়াতে হচ্ছে রান্না করে, এখন আপনার এটা খাওয়াতে হবে না। ওইখানে পর্যটকরা যাবে, বাংলাদেশের নাগরিকরা অবস্থান করবে, তারা প্রকৃতির বিষয়টা বুঝবে। আপনাকে কৃত্রিমভাবে কুত্তাকে বিরিয়ানি খাওয়ার প্রজেক্ট নিতে হবে না সেন্ট মার্টিনে। এই সকল নাটক বন্ধ করে ইউনূস সরকারকে আমরা সতর্ক করছি। এই মানবিক করিডোর নামে যে করিডোর দিয়ে 1,13,000 রোহিঙ্গা ঢুকিয়েছেন, চটকদার প্রতারণামূলক কথা বলেছিলেন 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠাবেন, অথচ আপনারা জাতিসংঘের মহাসচিব আসলে নিজেরাই চুক্তি করে বসেছিলেন। এই প্রতারণাগুলো কেন করছেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। খ্রিস্টান, ইহুদি, নাসারারা কেন রোহিঙ্গাদেরকে এখানে ভাত খাওয়ায়, কেন ওষুধ দেয়, কেন এনজিওর মাধ্যমে অর্থায়ন করে, এর কারণ বাংলাদেশের নাগরিকদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিয়ে রোহিঙ্গাদের তার নিজ জমি রাখাইনে ফেরত পাঠাতে হবে। এটাই রোহিঙ্গাদের জন্য নিরাপদ। এটা না হলে আমরা আরেকটা গাজা দেখব। আমাদের পার্বত্য অঞ্চলের সার্বভৌমত্ব হারানোর পথে এই সকল ষড়যন্ত্রে আমরা সাবধান করছি। এই করিডোর বন্ধ করবেন। 1,13,000 এটা আপনারা ঢুকাইছেন, এর দায় আপনাদেরকে নিবে। যেই কর্মকর্তারা এই ঢুকানোর সঙ্গে অনুমোদন দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করার জন্য। আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা, এটা হাসিনা বলতেছে,
গোলাম মাওলানা রানী বলতেছে, নবনীতা বলতেছে, পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে। শুনেন হাসিনা কি বলে। তারা বলছে আওয়ামী লীগ আর কি ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কারো পরগাছা না, আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী। এই মাটি মানুষের জন্য আওয়ামী লীগ সৃষ্টি, ছাত্রলীগ লাশ পেল, সরকার পড়ে যাবে এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি, খুনি ইউনূসের বিচার করতে হবে আমাদের। আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে। একজন কইছে জুলাই মাসে 1400 শহীদের সংখ্যা কই পেয়েছে, 9 মাস হয় নাই, 9 মাস হয় নাই। আর এরা বলতেছে 1400 কই মারা গেছে, আমাদের চোখের সামনে মারা গেল, কি ভয়ানক রক্তপাত হইলে এ বলে 1400 কই মারা গেছে। কে কইছে? এই দুইজন এই প্রশ্ন করছে, ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভি সিনিয়র রিপোর্টার। আপনি যে 1400 মানুষ নিতেন, অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেজরিক বলছে তারা 1400 বলবে। I'm talking about UN Nations report. না না, Please do some research. I'm talking about UN report. আমাদের যে Please do your own research. Check. সংখ্যা আছে তো। Man, please do your own research. Yeah. আপনি বললেন যে Well informed question, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, কারণ কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি একটা বায়াস তুই কইছে জুলাই মাসে 1400 শহীদের কথা আপনি কইলেন কেন? এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন? আদালত তো এখনো রায় দেয়নি, আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি? আসেন এই বিষয়টা বুঝে দেখি। বিচারের আগে খুনি বলা যাবে না, এটা অতি ভুল ধারণা। বিচারে খুনি বলা যাবে না, এটা ঠিক না। খুনের মামলা যখন হয়, মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয়। কাউকে খুনি বইলা আপনি স্রেফ বাদী পক্ষ হইলেন, তার বেশি কিছু না। খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে, বিচারের কথা আসে। বিচারের বেকসুর খালাস পাইলেও বাদী খুনি কইতে পারে, আপিল করতে পারে, বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে, ইনসাফের কথা বলতে পারে, প্রশ্ন তুলতে পারে জন্যই আপিল করতেও পারে। কিন্তু সরকার কি পারে? পারে। রাষ্ট্রের মুখ হিসাবে পারে, সরকার হইতেছে রাষ্ট্রের মুখ। কারণ রাষ্ট্রবাদী হইতে পারে, খুনের মামলা দিতে পারে, তাই মূলত তাই দিতেছে। রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত। রাষ্ট্রের একটা অংশ সরকার, আদালতও আর একটা অংশ। আদালত সরকারের অধীন না, বরং সরকারও আদালতের বিচারের এখতিয়ারের ভিতরের জিনিস। রাষ্ট্রবাদীও হইতে পারে, বিবাদীও হইতে পারে। তাই হাসিনারে খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তারে খুনি কইলা দাবি করতেছে, আদালত যেটা বিচার করবে, জাজমেন্ট দেবে। ফারুকি হাসিনারে খুনি দেখা বাদী পক্ষ হয়েছে। শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই, রাষ্ট্রবাদী হবে, কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা। আর এই লোকটা বাসার চ্যানেল আয় সিনিয়র রিপোর্টার, এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনা রিফিউজি রাখেন। তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করবে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো? কার সাথে ঐক্য? কারো ঐক্য না, সরি আমি বলছি যে মানে আমরা সুন্দর জায়গাতে গেলাম নাকি আরো অসুন্দরকে বেশি দিন দেখাইতে করবো? আচ্ছা, জাতীয় ঐক্যের পার্ট হাসিনা নাকি? হাসিনার দল কি জাতীয় ঐক্যের অংশ? না। ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না, ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় না, দুনিয়া কোথাও দেওয়া হয় নাই, আমরাও দেবো না। ফ্যাসিস্টরা আমাদের স্পেস দেবে, ওদের স্পেস দেবে। সকাল সন্ধ্যা বাস ঢুকামো, বাস খাড়া কইরা 2 বার। তো এটা আমার তো অশ্লীল জবাব। আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই, ফ্যাসিস্টদের স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করে দিই এর সাথে সাথে। এগুলো আলাপ অনেক আগে থেকে হয়ে আছে, নতুন করে বলা লাগতেছে, এটাই আশ্চর্যের কথা। ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে। এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই সমস্ত ব্যবহার করে ক্ষমতায় ওঠে, তারপর সেসব স্বাধীনতা নিষিদ্ধ করে দেয়। হিটলার মুসলিনী দুইজনই গণতন্ত্রের সুযোগ নিয়ে ক্ষমতায় ছিল, তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে। তাই ফ্যাসিস্ট মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। কার্ল পপারের লেখা আছে প্যারাডক্স অফ টলারেন্স নামে, ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা, গণতন্ত্র ধ্বংস করা, তাদের বাক স্বাধীনতার অধিকার নাই। সহনশীলতার একটা সীমা থাকতে হয়। কার্ল পপার বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে। অসহিষ্ণু মতাদর্শকে বরদাস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে। উনি ইংরেজিতে কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স। ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? কার্ল পপার আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে। ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। উনি ইংরেজিতে কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট, if you are not prepared to defend a tolerant society against the onslaught of the intolerant, then the tolerant will be destroyed and the tolerance with them. তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে সহিষ্ণুতাকে শেষ করবে। তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ। ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া। এটা তো আমরা করবো না। এই সাংবাদিকদের কিছু বলবো না, কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে, তারপরে অ্যাসাইলাম মারবি। তো তাই এগের মালিক পক্ষে ধরা লাগবে। যেমন ধরেন এটিএন মাহফুজ, ওরে সাগরণী হত্যা মামলা 7 দিনের রিমান্ডে নেন, সাইজ হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। 2024-25 অর্থবছরের প্রথম 9 মাসে অর্থাৎ
জুলাই থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকার বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ মোট ৩২১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। এই পরিমাণ অর্থ পরিশোধ প্রায় গত অর্থ বছরের 2023 থেকে 24 পুরো বছরের সমান, যেখানে মোট 337 কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। অর্থাৎ চলতি অর্থ বছরের মাত্র 3/4 সময়ে ঋণ পরিশোধের অঙ্ক প্রায় আগের বছরের মোট পরিশোধের সমান হয়ে গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই তথ্য উঠে এসেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি কর্তৃপক্ষ প্রকাশিত বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে, যা বুধবার বিকেলে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বাংলাদেশে বিদেশি ঋণ এসেছে প্রায় 448 কোটি ডলারের সমপরিমাণ। কিন্তু এই সময় ঋণের সুদ ও আসল পরিশোধে ব্যয় করতে হয়েছে ঋণ গ্রহণের প্রায় 2/3 অর্থ, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করছে। প্রাপ্ত তথ্য মতে এই 9 মাসে পরিশোধিত অর্থের মধ্যে 201 কোটি ডলার ছিল মূলধন বা আসল এবং 120 কোটি ডলার ছিল সুদ। তুলনামূলকভাবে 2023-24 অর্থ বছরের একই সময়ে সরকারকে পরিশোধ করতে হয়েছিল 257 কোটি ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পরিশোধ বেড়েছে 64 কোটি ডলার, যা ঋণ পরিশোধের বোঝা ক্রমশই বাড়ছে, এরই একটি ইঙ্গিত। অন্যদিকে একই সময়কালে জুলাই থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ মাত্র 300 কোটি ডলারের সমপরিমাণ নতুন বিদেশি ঋণ প্রতিশ্রুতি পেয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গত অর্থ বছরের প্রথম 9 মাসে প্রতিশ্রুতির পরিমাণ ছিল 724 কোটি ডলার, অর্থাৎ নতুন প্রতিশ্রুতি কমে এসেছে অর্ধেকেরও নিচে। এই সময় বিদেশি ঋণ সহায়তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যার পরিমাণ 122 কোটি ডলার। বিশ্ব ব্যাংক দিয়েছে 107 কোটি ডলার এবং জাপান সরকারের পক্ষ থেকে এসেছে 89 কোটি ডলার। এই পরিসংখ্যানগুলো থেকে স্পষ্ট যে বিদেশি ঋণ পরিশোধে সরকারের চাপ ক্রমশই বাড়ছে, অথচ নতুন ঋণ সহায়তার প্রভাব উল্টো হ্রাস পাচ্ছে। ঋণ পরিশোধ ও গ্রহণের এই অসমতা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সামষ্টিক অর্থনীতি এবং উন্নয়ন ব্যয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক কৌশল আরও সুপরিকল্পিত ও বাস্তব ভিত্তিক হওয়া প্রয়োজন, যাতে ঋণ ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করা যায় এবং ভবিষ্যতে অর্থনৈতিক ঝুঁকি হ্রাস পায়। প্রথমত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দুজন স্পিকার আছেন। একজন হচ্ছেন ওনার প্রেস সচিব শফিকুল সাহেব, আরেকজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব। দুজনের কথাবার্তা যখন দুই রকম হয়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, উমা প্রথমে তো একটা কথা চলে আসে, যখন বাংলাদেশের জনগণ রিয়েকশন দেয় তখন সাথে সাথে তারা কথা বদলাই ফেলে। যেমনটা এপিএস আসিফের যে এপিএস ছিল, তাকে প্রথমে আমরা দেখলাম যে এখান থেকে বরখাস্ত করা হয়েছে, এরপরে শুনলাম সে নিজে নাকি আপনার পদত্যাগ করছে। হ্যাঁ, তো এগুলো মানুষের বিভ্রান্ত ছড়ায়, বাট আমাদের ইস্যুটা আজকে অন্য জায়গায়। আপনি যদি বলেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথে সবচেয়ে বড় বাধার নাম কি? বিএনপি। মুখে মুখে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ওই রাজুতে আয় বলে ডাক দিয়া টেলিভিশনের সামনে কি বললো, ডাজন্ট ফ্যাক্ট মাঠের রাজনীতিতে ডক্টর ইউনূসকে হিসাব নিকাশ করে চলতে হয় বিএনপির সামনে। আর এই দৃশ্যটা বাস্তব। বিএনপি যদি কখনো মাঠে নামে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মুহূর্তের মধ্যে এটা ধসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন আমরা এতগুলো কথা কেন বললাম, যে তারেক রহমানের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বক্তব্যকে আমলে কিন্তু নিচ্ছে আপনার এই সরকার। আমরা এক ধরনের বলতে পারি যে বিষয়টাকে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে, তবে আমি নিজেও থামানোর পক্ষে ছিলাম। দেখেন, মানবিক করিডোর, শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস, এই মানবিক করিডোর যদি না দেয়, ওনার তো এই শান্তির নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে পশ্চিমাদের কাছে। কারণ ওনার বন্ধু কারা? সব পশ্চিমা রাষ্ট্র, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা আছেন। এখন তারা কবে কেমনে জানি না আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারে যে মানবিক করিডোরের ইস্যুটা ছিল, এটা নিয়ে আলোচনা হইয়া সরকার নীতিগত সম্মতি দিয়ে ফেলছে। তৌহিদ সাহেবের বক্তব্য এরকমই ছিল, তাই না? বাট যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলা, জামাত, বিএনপি, আমজনতা, নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে কথা বলা শুরু করলেন, তখন পট করে দেখলাম শফিক এসে বললো যে না, এটা মানে ইয়া হয় নাই, এটা আলোচনা হয়েছে মাত্র, এখানে কোনো নীতিগত সিদ্ধান্ত হয় নাই। হাস্যকর ইস্যু হয়ে যায়। এখন যাই হোক, কোনোভাবেই বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়া এই মুহূর্তে উচিত না। আর এটার এখতিয়ার আসলে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের কোনোভাবেই কিন্তু নাই, এটাই বাস্তব। হ্যাঁ, এটা হয়তো যদি ধরেন ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, বাংলাদেশের জনগণ, নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে আসলে কি করা যায়। তো এর মাঝখানে 1,30,000 নাকি আবার ঢুকেও গেছে। তো এখন এই বিষয়গুলো আমরা পরে জানি। কেন জানি? কারণ হচ্ছে সরকার অনেক কিছু লুকাচ্ছে, এটাই বাস্তবতা। তো এই যে লুকালুকির খেলায় বিএনপির কি বলা, যে জনাব তারেক রহমান বলছেন রাখাইনে মানবিক করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তটা নির্বাচিত জাতীয় সংসদ থেকে আসতে হবে। আমিও মনে করি, কারণ সংসদে যারা থাকেন, জনগণের ম্যান্ডেট নিয়ে থাকেন, ভোটের অধিকারে নিয়ে থাকেন, তারা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু সবার মানে ওই সময় ওই মুহূর্তে বিশেষ কারণে এটা তৈরি হয়েছিল। সংস্কারের ইস্যু আছে, কিন্তু এরকম
বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি সার্বভৌমত্ব বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এখানে এসে সুযোগ দিলে এখানে নানান বিপদ আপদ প্লাস মাইনাস এগুলো আপনারা বিভিন্ন জনের মুখে কিন্তু শুনছেন। সো এই ইস্যুগুলোতে হুট করে নিজেরা আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তবে প্রায় নিয়ে ফেলছিল। এখন আলোচনাটা সামনে আসায় আপনার পেছনে নামা শুরু হয়েছে। তো তারেক রহমান বলছেন বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মে দিবস উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সেটাই তো আবার এদের বক্তব্য দুই রকম। তো এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে নাই, দেশের জনগণকে না জানিয়ে গোপনে কেন এই ধরনের সিদ্ধান্ত, এটি কিন্তু প্রশ্ন। তিনি বলছেন এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা। এই মুহূর্তে তিনি সেই বিতর্ক তুলতে না চাইলেও তিনি বলছেন তবে আগে দেশের ইস্যুটা মাথায় রাখতে হবে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদের মাধ্যম থেকে। এছাড়া এই বিষয়টা বিদেশিদের স্বার্থ না, আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য। তো জনাব তারেক রহমানের এই বক্তব্যের পর আমরা 100% শিওর দিতে পারি ডক্টর ইউনূস সরকারের এতটা সহজ সাহস হবে না যে এটাকে অ্যাপ্রুভ করার। আর শুধুমাত্র বিএনপি না, তো জামাত একই কথা বলছে, সবাই একই কথা বলছে, ফুল স্টপ টানতে হবে। ইভেন এই ইস্যুগুলোতে বাংলাদেশ আবার মাঠে নামবে। ওই এনসিপির কয়েকজন তারা হয়তো অনেক কথা বলে, আবার নাহিদও কিন্তু এই বিষয়ে এসে ওই একই লাইনে আসছে যেখানে বিএনপি সহ অন্যান্যরা যে বক্তব্য দিয়েছে। দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দর্শক দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।